নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ এক বিখ্যাত মানুষের একটা গভীর উক্তি দিয়ে শুরু করব। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমরা এই কথাটা অনেকবার শুনেছি এবং যতবার শুনি ততবার যেন আমাদের নতুনভাবে ভাবাতে শুরু করে এই কথাটা। বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের এই বিখ্যাত উক্তি। ঋত্বিক ঘটকের যে সিনেমাগুলো, সেগুলো তো জনসমাজকে ভাবতে বাধ্য করেছিল। আর আমরা যারা শিক্ষক, আমাদের কাজও কিন্তু আমাদের ছাত্রদের ভাবতে উৎসাহিত করা। তবে সেই ভাবার কিছু পদ্ধতি রয়েছে। কিভাবে তাদের ভাবাবো, তাদেরকে নতুন কিছু সৃষ্টি করতে কিভাবে উৎসাহিত করব, তার নির্দিষ্ট কিছু পথ রয়েছে। আর সেই পথটাই দেখিয়েছেন বেঞ্জামিন ব্লুম। আর আজকে আমরা পড়ব সেই ব্লুমেরই ট্যাক্সোনমি। আমরা টেটের যে প্রিপারেশন নিচ্ছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সেই সিডিপি বিষয়েরই একটা গুরুত্বপূর্ণ টপিক হলো এই ব্লুমের ট্যাক্সোনমি। আর এই ব্লুমের ট্যাক্সোনমি যখন আমরা পুরোপুরি জেনে যাব, এর উপর আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। আমরা শুধু যে সিটেট বা টেটের প্রিপারেশনের জন্য বেশ অনেকটা তৈরি হয়ে যাব, শুধু কিন্তু সেটা নয়, আমরা নিজেদের যে ক্লাসরুম, যে প্রত্যেকটা ছেলে মেয়ে যেখানে বসে থাকে প্রতিদিন, আমরা যাদের শিক্ষা দান করি, তাদেরকে খুব ভালোভাবে জানতে পারবো এই ব্লুমের ট্যাক্সোনমি পড়ার পর। তাই শিক্ষক হিসেবে আমাদের প্রত্যেকের কিন্তু এই ব্লুমের ট্যাক্সোনমি খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। আমাদের একটা এক্সট্রা চোখ, একটা জ্ঞানেন্দ্রিয় কিন্তু খুলে যাবে। আমরা প্রত্যেকটা ছাত্রকে ইন্ডিভিজুয়ালি জাস্ট স্ক্যান করে নিজেদের চোখ দিয়ে দেখে বলে দিতে পারবো যে সে এই মুহূর্তে কোন স্তরে রয়েছে, তার চিন্তাভাবনা কোন স্তরে রয়েছে, সে কিভাবে ভাবছে, সে নতুন কিছু কি করতে পারবে, তার মধ্যে কি সেই সম্ভাবনাটা লুকিয়ে রয়েছে, নাকি সে তার বয়সের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে, তাকে আরও টেনে তুলতে হবে। তাহলে এই জায়গাটাকে ধরতে গেলে আমাদেরকে কিন্তু ব্লুমের ট্যাক্সোনমিটা পড়তে হবে এবং বুঝতে হবে। এবং আশা করছি আজকের এই ক্লাসের পর এই ব্লুম ট্যাক্সোনমি একদম সহজ সরল জলের মতো স্বচ্ছ ধারণা আপনাদের দিতে পারবো এই ব্লুম ট্যাক্সোনমি সম্বন্ধে। আর আমরা যারা শিক্ষক, যারা প্রতিদিন ক্লাসরুমে যাচ্ছি, বাচ্চাদের পড়াচ্ছি, সেই পড়ানোর আগে, ক্লাসরুমে ঢোকার আগে কিন্তু আমাদের বেশ কিছু কাজ থাকে। যেমন ধরুন লেসন প্ল্যান তৈরি, ক্লাসরুমে গিয়ে আমরা তাদের বিভিন্ন ছোটো ছোটো টেস্ট নিই, যে ইভ্যালুয়েট করি, তার জন্য কিছু প্রশ্ন তৈরি করতে হয়। সেই প্রশ্নটা তৈরি করার সময় কিন্তু আমাদের বেশ কিছু জিনিস ভাবতে হয়, যে ক্লাসরুমে কিন্তু সবাই খুব মেধাবী ছাত্র নয়, কিছু দুর্বল ছাত্ররাও থাকে। তাই এমন কিছু প্রশ্ন আমরা তৈরি করব বা এমনভাবে আমরা কোনো লেসন প্ল্যান তৈরি করব যাতে সেই দুর্বল ছাত্ররাও সমানভাবে উপকৃত হয়, আবার মেধাবী ছাত্ররাও পিছিয়ে না পড়ে। তাই সব কিছুর একটা ব্যালেন্স রাখার জন্য কিন্তু দরকার এই ব্লুমস ট্যাক্সোনমিটা খুব ভালোভাবে জানা, এর কনসেপ্টটা একদম ক্লিয়ার হওয়াটা খুব দরকার। আর এখন আমরা সিটেটের জন্য যে পড়াশোনাটা করছি, সেই সিটেট বা টেটের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্লুমস ট্যাক্সোনমি। সরাসরি প্রশ্ন আসে ব্লুমস ট্যাক্সোনমি থেকে। তাই আজকে আমরা ঠিক যেভাবে পুরো ক্লাসটা অর্গানাইজ করেছি সেটা একটু বলে নিই। আমরা পুরো ব্লুমের ট্যাক্সোনমি কনসেপ্টটা ক্লিয়ার করব, এর যা যা স্টেজ আছে, অর্থাৎ আমি যেটা বললাম, একটা ছাত্রকে ভাবাতে হবে, সেই ভাবানোর কাজটা যে আমাদের শিক্ষক হিসেবে করতে হবে, তার কিছু নির্দিষ্ট পথ রয়েছে। একটা সিঁড়ি বেয়ে ধাপে 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 একটা ছাত্র নতুন কিছু সৃষ্টি করার পথে এগিয়ে যাবে, নতুন কিছু ভাবার, তার সৃজনশীল দিকটা আমাদের তুলে ধরতে হবে। আর সেই পথটাই আজকে আমরা খুঁজব। তার যে 6টা স্টেজ রয়েছে, এবং সেই 6টা স্টেজ সেটা আবার একটা সময় এক এক রকম ছিল। যখন প্রথম ব্লুম সেই স্টেজগুলো সম্বন্ধে জানান,
সেটা একরকম ছিল, আবার পরবর্তীতে সেটা রিভাইজড যখন হয় সেটা একরকম হয়ে যায়, একটা মেজর পরিবর্তন হয়, সেটাও আপনাদের জানাবো। আর কি জানাবো, এই যে ক্লাসে একটু আগে বললাম আমি যে দুর্বল এবং ক্লাসের মধ্যে যে মেধাবী ছাত্ররা থাকে তাদেরকে নিয়েও আমাদেরকে ভাবতে হবে। তাই প্রশ্ন করার সময়, এই যে আমরা মূল্যায়নের প্রশ্নগুলো করি, সেগুলো করার সময় আমরা কিভাবে করব, এই যে দুর্বল ছাত্ররা অর্থাৎ লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল যাদের রয়েছে LOTS, আর হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যাদের রয়েছে HOTS, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব প্রশ্ন করার মাধ্যমে, সেই সেই গোপন কৌশলটাও আপনাদের আজকে জানাবো। এবং টেটে কি ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নটা পরিষ্কার উল্লেখ করে দেবো, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা ধরতে পারবেন যে ব্লুমস ট্যাক্সোনমির ঠিক কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে এবং তার সঠিক অপশানটা কোনটা হবে। তাহলে এতগুলো সেক্টর আজকে কভার করছি আপনাদের, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। আপনারা চাইলে একটা নোটবুক এবং পেন হাতের কাছে রাখবেন, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই ব্লুমস ট্যাক্সোনমি। আমরা যে ক্লাসে যাই তখন ধরুন কোনো ছাত্রকে একটা নামতা লিখতে দিলাম, 2 গুণিত 5 কত হবে 10। ছাত্রটি সহজেই বলে দিল 2 গুণিত 5 10 হবে। তার মানে এটা সে জানে, এটা সে মুখস্থ করেছে। তাই মুখস্থ যেহেতু সে করেছে, ব্লুম এই মুখস্থ করার বিষয়টাকে একটা বিশেষ স্তরে রেখেছেন, যাকে বলা হচ্ছে রিমেম্বারিং। খুব ভালোভাবে দেখুন বিষয়টা, সহজে বলে দিল, তাকে নতুন কিছু ভাবনা চিন্তার বিষয় না, সে জানে, পড়েছে, মুখস্থ করেছে, বলে দিল এটা। এরপরে কি হচ্ছে, এরপর আরও একটা ক্লাসে প্রশ্ন করলাম যে ভগ্নাংশ মানে কি। ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি একটা ছবি এঁকে আমাকে বুঝিয়ে দাও। এখন কিন্তু সব ছেলে হাত তুললো না, কয়েকটা ছেলে হাত তুললো এবং তারা পরিষ্কার একটা গোল ছবি এঁকে কয়েকটা মার্ক করে দেখিয়ে দিল যে এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ চিহ্নিত করা হচ্ছে, তাহলে এটার ভগ্নাংশ রূপ হবে এটা। তার মানে সে বুঝেছে, কনসেপ্টটা বুঝেছে ভগ্নাংশের, তাই সে সেটাকে ব্যাখ্যা করতে পেরেছে। তাহলে সেই বোঝার স্তরটাকেও বেঞ্জামিন ব্লুম একটা বিশেষ নাম দিয়েছেন সেই স্তরটাকে, সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে দেখুন, ক্লাসরুমে গিয়ে আমরা ঠিক কিভাবে বেঞ্জামিন ব্লুমের স্তরগুলো বুঝে নিচ্ছি সেটা কিন্তু আপনাদের নিজেদের খুব কাজে লাগবে, আপনারাও যখন ক্লাসরুমে সেটা প্রয়োগ করবেন। তাই শুধুমাত্র বই পড়ে বিষয়গুলো কিন্তু বোঝা যাবে না, একদম রিয়েল লাইফ সিচুয়েশন আপনাদেরকে এই ট্যাক্সোনমির, ব্লুমের ট্যাক্সোনমির কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করবে আজকের ভিডিওটা। তাই খুব মনোযোগ সহকারে ব্যাপারগুলো কিন্তু বোঝার চেষ্টা করুন, আশা করি কোনো কনফিউশন থাকবে না। এরপর দেখুন, এরপর আপনি প্রশ্ন করছেন একটা পেনের দাম 5 টাকা, তোমার কাছে 50 টাকার নোট রয়েছে, তুমি তাহলে কটা পেন কিনতে পারবে। আপনি কিন্তু সরাসরি প্রশ্ন করছেন না কোনো নামতা, যোগ বিয়োগ, গুণ ভাগ। আপনি এটা ধরে নিচ্ছেন যে সে সেই কাজগুলো করতে জানে, গুণ ভাগ যোগ বিয়োগ এই বিভিন্ন কাজগুলো তার আইডিয়া রয়েছে, তার ধারণা রয়েছে। এখন আপনি জানতে চাইছেন যে প্রশ্নটা আপনি করলেন যে কতগুলো সে খাতা পেন, কতগুলো পেন সে কিনতে পারবে, সে সেটা পারছে কিনা। এবারও দেখবেন কিছু সংখ্যক ছেলে বা মেয়ে হাত তুলছে এবং তারা খুব সহজেই বলে দিল যে স্যার আমার কাছে যদি 50 টাকা থাকে, প্রত্যেকটা পেনের দাম যদি 5 টাকা করে হয়, তাহলে আমি 10টা পেন কিনতে পারবো। অর্থাৎ সে জানে যে সে ভাগ যে পদ্ধতিটা শিখে এসেছে সেটা কখন কিভাবে প্রয়োগ করতে হবে। আর ঠিক এখানেই ব্লুম কিন্তু আরেকটা স্তর কিন্তু লিখে রেখেছেন, যাকে বলা হচ্ছে ব্যবহার বা প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লাইং। অ্যাপ্লাইং
তাহলে দেখুন একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু তার থিঙ্কিং অর্ডারটা বাড়ছে, তার চিন্তা শক্তিটা বাড়ছে, তার চিন্তার যে কাঠামোটা, যে ভিতটা, সেটা আরও দৃঢ় হচ্ছে। সেটা আমরা কিন্তু নিজেরা প্রশ্ন করতে করতে বুঝতে পারছি। তাহলে বেঞ্জামিন ব্লুমের এই স্টেজগুলো আমরা যদি পরিষ্কারভাবে জানতে পারি এবং সেই অনুযায়ী যদি ছাত্রদের মেরিটটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো কে কোন স্তরে আছে। যদি সে একটু পিছিয়ে থাকে তাহলে নিচু স্তরে আছে, তাকে আমাকে আরও টেনে তুলতে হবে। আর যদি সে হায়ার অর্ডারে থাকে তাহলে তাকে আরও উৎসাহ দিয়ে আরও বেশি নতুনভাবে ভাবতে তাকে সাহায্য করতে হবে। এইবার দেখুন এর পরের স্টেজে আমরা যাচ্ছি, মানে একটার পর একটা ধাপ কিন্তু আমরা উঠছি। এবার আপনি এতগুলো প্রশ্ন হয়ে গেল, এবার আপনি বোর্ডে একটা বর্গক্ষেত্র আঁকছেন, তার পাশে একটা আয়তক্ষেত্র আঁকলেন। এবার আপনি ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা বলো তো এই বর্গক্ষেত্র আর এই আয়তক্ষেত্রের মধ্যে মিল আর অমিল কি আছে? খুব সহজে তারা কিন্তু বলতে পারবে যে মিল আছে 4টে বাহু, দুটোরই 4টে করে বাহু, কিন্তু অমিলও আছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, আর বর্গক্ষেত্রের সবকটা বাহুই সমান। তাহলে এত দূর চিন্তা ভাবনা করে দুটোকে ট্যালি করে বিচার বিশ্লেষণ করে যে ছাত্রটি বলতে পারছে, তার কিন্তু থিঙ্কিং অর্ডারটা, তার থিঙ্কিং যে স্কিলটা, সেটা কিন্তু অনেকটাই উচ্চ পর্যায়ে আছে। এটা আমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ছাত্রটির যে মেধাটা যে স্তরে রয়েছে সেটাকে বলা হচ্ছে বিশ্লেষণ বা অ্যানালাইজিং। সে অ্যানালাইজ করতে পারছে, সে তফাৎ বলতে পারছে, মিল বলতে পারছে। তার উত্তর দেওয়ার ধরন দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো যে ছাত্রটি অ্যানালাইজিং স্তরে আছে, তার মানে তার যে থিঙ্কিং স্কিলটা সেটা অনেকটাই হায়ার অর্ডারে রয়েছে। এর পরের ধাপে আরেকটু এগোই, আরেকটু উপরে উঠি। আমরা মোটামুটি ছাত্রদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে পেরে গেছি, ক্লাসিফাই করতে পেরে গেছি যে এই অংশটা আমার ক্লাসরুমের হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল রয়েছে, আর এই অংশটার একটু লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল রয়েছে। তাহলে পরবর্তী স্টেজে আমরা যদি যাই, তার জন্য আমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে চেনার জন্য। কীরকম? ক্লাসরুমে ধরুন একটি ছেলের নাম হচ্ছে রাহুল আর আরেকটি ছেলের নাম হচ্ছে রহিম। এখন ছাত্রদেরকে আমরা বললাম যে রাহুল ক্লাসের মধ্যে খুব কথা বলছে, আবার রহিম চুপচাপ বসে পড়াশোনাটা শুনছে এবং নিজের ক্লাস ওয়ার্কটা কিন্তু করছে। আচ্ছা তোমরা বলো তো ভেবে যে কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে, দুজনের মধ্যে ভালো মন্দ বিচার করো তো। তাহলে কিছু ছেলে কিন্তু খুব সহজেই বলে দিতে পারছে যে না স্যার, ওই ছেলেটা ভালো কাজ করছে, পড়াশোনায় নজর দিচ্ছে, মনোযোগ দিয়ে কাজ করছে, আর ওই ছেলেটি সে অমনোযোগী, সে গোটা ক্লাসকে ডিস্টার্ব করছে। তাহলে এই বিচার বিশ্লেষণ করে নিজের মতামত ব্যক্ত করতে পারছে যখন, তার চিন্তা শক্তিটা কিন্তু অনেকটাই উচ্চ পর্যায়ে আছে, তার চিন্তা শক্তিটা অনেকটাই হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের মধ্যে রয়েছে। তাহলে ইভ্যালুয়েটিং বা বিচার করা, ইভ্যালুয়েটিং স্টেজ, অর্থাৎ সে মূল্যায়ন করতে পারছে, সে বিচার করতে পারছে, ভালো মন্দের বিচারটা সে করতে পারছে। আর ঠিক এরপরে আপনি ফাইনালি একটা প্রশ্ন করছেন, আচ্ছা আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শেখালাম, তোমরা নিজেরা একটা প্রশ্ন বানাও, সেই যে প্রশ্নটাতে আমি যোগও পাবো, গুণও পাবো, আবার বিয়োগও পাবো, ভাগও পাবো, একদম আলটিমেট একটা প্রশ্ন। দেখবেন খুব কম ছেলে মেয়ে কিন্তু সেটার উত্তর দিতে পারবে, আর যে ছেলেটি বা মেয়েটি সেই উত্তরটা দিতে পারবে সেই কিন্তু একদম আলটিমেট স্টেজে আছে। সেই স্টেজটার নাম ব্লুম দিয়েছেন ক্রিয়েটিং স্টেজ, বা সে নতুন কিছু সৃষ্টি করতে পারছে, সেখানে তার চিন্তাভাবনাটা একদম টপ লেভেলে রয়েছে, অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের একদম টপে রয়েছে তার চিন্তাভাবনাটা। তাহলে সেই ছাত্রটিকে আইডেন্টিফাই করা কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না যে সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছাত্র অ্যাকর্ডিং টু ব্লুমস ট্যাক্সোনমি। তাহলে বন্ধুরা দেখুন, আমরা যদি জাস্ট এরকম পিরামিডের মতো করে এই স্টেজগুলোকে সাজাই, তাহলে একদম নিচুতে
একদম বেস লেভেলে রয়েছে রিমেম্বারিং, তারপরে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং, তারপর অ্যাপ্লাইং। আর এই তিনটে স্তরে ছাত্রদের যে চিন্তা শক্তিটা রয়েছে, যে ভাবার ক্ষমতাটা রয়েছে, তাদেরকে, সেই সমস্ত ছাত্রদেরকে আমরা LOTS এই ক্যাটাগরিতে ফেলতে পারবো, অর্থাৎ লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়ে বোঝালাম। অর্থাৎ এই অংশটুকুতে যারা রয়েছে তাদেরকে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলে আমরা রাখতে পারবো। এর পরবর্তী আরেকটু উঁচু জায়গায়, অর্থাৎ অ্যানালাইজ করতে পারছে, সে ইভ্যালুয়েট করতে পারছে, নতুন কিছু সৃষ্টি করতে পারছে, তাদের এই ওপরের যে তিনটে স্তর, তাদেরকে আমরা HOTS মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে ফেলতে পারবো। তাহলে এই প্রত্যেকটা স্তর সম্বন্ধে সঠিক ধারণাটা পেতে গেলে আমাদেরকে কিছু প্রশ্ন ছুড়ে দিতে হবে ছাত্রদের উদ্দেশ্যে। আর যখন সেটার ফিডব্যাকটা ঠিক সেই রকমভাবে দিতে পারবে, আমরা কিন্তু অনায়াসে আমাদের ক্লাসের ছাত্রদের আইডেন্টিফাই করে ফেলতে পারবো কে কোন স্টেজে রয়েছে। আর এটা আপনি যখন আইডেন্টিফাই করে ফেলতে পারলেন, আপনি এটাতে যখন মাস্টার হয়ে গেলেন, চোখে দেখা মাত্র আপনি কিন্তু ছাত্র চিনে ফেলতে পারবেন কে কোন স্তরে রয়েছে। আপনার নিজের পরবর্তীতে তাকে শেখানোর পদ্ধতিটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এটা তো গেল ক্লাসরুমের পার্ট। এবার আসি টেটের পার্টে ঠিক এই জায়গা থেকেই প্রশ্নগুলো আসে। এমনভাবে কিছু প্রশ্ন দেবে, আমি আসছি প্রশ্নের ধরন নিয়ে, এমনভাবে কিছু প্রশ্ন দেবে যে আপনাকে বলবে যে ছাত্রটি কোন স্তরে আছে খুঁজে বার করো। তাহলে এটা আপনাদেরও একদম জলের মতো সহজ হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া, যখন আপনি নিজের ছাত্রদের সাথে এই ব্লুমের ট্যাক্সোনমিটা অ্যাপ্লাই করবেন ছাত্রদের ওপরে এবং তাদেরকে সঠিকভাবে চিনতে পারবেন। সুতরাং পরীক্ষায় প্রশ্নগুলো করাটাও ঠিক ততটাই সহজ হবে আপনার পক্ষে। এ প্রসঙ্গে বলে রাখি, ব্লুম যখন প্রথম এই স্টেজগুলো আমাদের সামনে রাখেন, তার তত্ত্বে আলোচনা করেছেন, সেই প্রথম স্টেজ তিনি নিয়ে এসেছিলেন 1956-এ, 1956 সালে। তখন কিন্তু স্তরগুলো এরকম ছিল না, সামান্য একটা পরিবর্তন ছিল। খুব ভালো করে দেখুন, 1956 সালে যখন প্রথম ব্লুম এই স্তরের ধারণাটা দেন, তখন কি ছিল, স্তরগুলো ঠিক কাছাকাছি ছিল। এবং স্তরগুলোর নাম দেখে আপনারা কিন্তু একটা গ্রামাটিক্যাল বিষয়ে বুঝতে পারবেন যে পরিবর্তনটা কি হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, এগুলো ছিল একটা নাউন। এই যে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন, এগুলো সবই নাউন। পরবর্তীতে এই যে আমি যে প্রথমে যে বিষয়টা বললাম, যে স্তরগুলোর কথা বললাম, যেটা অ্যাডভান্স, বর্তমানে যেটাকে ফলো করা হয়, সেটা 2001 সালে ইন্ট্রোডিউস হয়। 2001 সালে অ্যান্ডারসন এবং ক্র্যাথোল দুজন মনোবিজ্ঞানী, তারা এই স্তরগুলোকে রিভাইজ করে। খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখুন কোন জায়গাগুলো পরিবর্তন হয়। এই যে নাউন আমি বললাম, নাউনগুলো পরিবর্তিত হয়ে ভার্ব করা হয়, এটা একটা মেজর পরিবর্তন। নাউন পাল্টে ভার্ব হয়। 1956 সালে যেটা ছিল, 2001-এ কি পরিবর্তন হয় এটা ভালোভাবে দেখুন। নলেজ, রিমেম্বার, দুটো একই বিষয়। তার আগে থেকে ধারণা কি ছিল, দুটো একই আছে। কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, তার বোঝার ক্ষমতা, সে কতটা বুঝছে সেটা। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইং, দুটো একই। অ্যানালিসিস, অ্যানালাইজিং, এটাও একই আছে। এইবার চেঞ্জটা দেখুন, ইভ্যালুয়েটিং 2001 সালে ছিল ইভ্যালুয়েটিং, সেটা কি ছিল, একদম আলটিমেট স্তরের আগের স্তরে আছে। যেটা কারেন্ট আমাদের বর্তমানে আমরা যেটাকে ফলো করি, সেক্ষেত্রে কি আছে ভালো করে দেখুন। ইভ্যালুয়েটিং যে স্টেজে আছে তার পরবর্তী, অর্থাৎ শেষ স্টেজে, আলটিমেট স্টেজে আছে ক্রিয়েটিং। মানে ইভ্যালুয়েশন কিন্তু আলটিমেট স্টেজে নেই, ইভ্যালুয়েশনটা আলটিমেট স্টেজে ছিল ব্লুম যে ধারণাটা দিয়েছিলেন তাতে। পরবর্তীতে অ্যান্ডারসন এবং ক্র্যাথওয়েল এই ইভ্যালুয়েশনটাকে সেকেন্ডে রাখেন, একদম আলটিমেট স্টেজে রাখছেন
ক্রিয়েশনকে, নতুন কিছু সৃষ্টি করছে একদম শেষে গিয়ে, তার আগের পর্যায়ে ইভ্যালুয়েশন। আর এই সৃষ্টি করা ক্রিয়েটিংটাই ব্লুম বলেছিলেন সিনথেসিস। সিনথেসিস, এই সিনথেসিসটাই হচ্ছে ক্রিয়েটিং। তাহলে সিনথেসিস এটাই হচ্ছে ক্রিয়েটিং। মেজর চেঞ্জ বলতে এটাই। এই সিনথেসিসটাই 2001 সালে অ্যান্ডারসন এবং ক্র্যাথওয়েল দুজনেই বলেন যে একটি ছাত্র তার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে যখন থাকবে, তার আলটিমেট স্টেজ একদম শেষে এসে সে কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারবে, যেটাকে বলা হচ্ছে সিনথেসিস বা ক্রিয়েটিং। তাহলে এইটা একদম মানে খুব গভীরে গিয়ে বিষয়টাকে দেখলে পরে এতগুলো বিষয় জানার ব্যাপার আছে। কিন্তু আলটিমেট আমি প্রথমে যে বিষয়টা বললাম 2001 সালের যে তত্ত্বটা, সেটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। এই কারণে মনে রাখা যে এই সমস্ত স্তরগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো উঠে আসে। প্রশ্নগুলো তো অবশ্যই আমরা উত্তর করব, আমরা নিজেদের ক্লাসরুমটাকেও খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো, ছাত্রদের খুব ভালোভাবে শেখাতে পারবো আমরা যদি তাদের থিঙ্কিং স্কিলটাকে আইডেন্টিফাই করে নিতে পারি যে কে কোন স্তরে রয়েছে। এইবার আমরা আসি টেটে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেই বিষয়ে। আশা করি আমি ঠিক বোর্ডে যেভাবে লিখছি আপনারাও নোটবুকে ঠিক সেভাবেই নোট ডাউন করছেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে, পরবর্তীতে যখন এগুলো রিভাইজ করবেন সেগুলো মনে পড়ে যাবে। আবার চাইলে আবার পরবর্তীতে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করতে পারেন। টেটে মূলত 3 ধরনের প্রশ্ন আসতে পারে। আমি যতগুলো প্রশ্নপত্র নিয়ে বিশ্লেষণ করেছি, দেখেছি, তাতে দেখা যাচ্ছে যে এই ট্যাক্সোনমি থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। ধরুন একটা প্রশ্ন, এই দুটো ভগ্নাংশ, একজন শিক্ষক ক্লাসে গিয়ে দুটো ভগ্নাংশ দিলেন, ছাত্রদের বললেন তোমরা দেখো, বিশ্লেষণ করে তোমরা বলো যে কোনটা বড় কোনটা ছোট। ছাত্ররা যদি সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে সেই সমস্ত ছাত্ররা ব্লুমের কোন স্তরে রয়েছে। প্রশ্নটা কিন্তু ঠিক এইভাবে আসতে পারে, ব্লুমের কোন স্তরে রয়েছে, এই দুটো ছোট বা বড় তারা বিশ্লেষণ করতে পারছে কিনা, তারা বিচার করতে পারছে কিনা, সেই উত্তর দেখে তুমি শিক্ষক হিসেবে বিশ্লেষণ করবে যে কোন স্তরে ছাত্র রয়েছে। অপশনগুলো ঠিক এইভাবে দেবে, এ রিমেম্বারিং, বি আন্ডারস্ট্যান্ডিং, সি অ্যাপ্লাইং, ডি অ্যানালাইজিং। সঠিক উত্তর কোনটা হবে? তারা বিশ্লেষণ করতে পারছে, দুটোর মধ্যে ট্যালি করতে পারছে, অবশ্যই অ্যানালাইজিং হবে সঠিক উত্তর, নাম্বার ডি। ঠিক এইভাবে কিন্তু প্রশ্নটা উঠবে, এটা একটা টাইপ গেল। আবার আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, একজন শিক্ষক ক্লাসরুমে গেলেন, তিনি অঙ্কের ক্লাস নেবেন, তিনি যোগ এর আগের ক্লাসে পড়িয়েছেন, এখন ছাত্রদের বললেন যে তুমি নিজে একটা প্রশ্ন তৈরি করো এই যোগ পদ্ধতিটাকে মাথায় রেখে। তাহলে যে ছাত্র সেই যোগটা তৈরি করতে পারবে সে ব্লুমের কোন স্তরে রয়েছে, এরকমভাবেই থাকবে, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, ক্রিয়েটিং। তখন সঠিক উত্তর হবে যে উত্তর দিতে পারবে, সে নিজের মতো করে সৃষ্টি করতে পারবে, একটা প্রশ্ন তৈরি করতে পারবে, সে ক্রিয়েটিং স্টেজে রয়েছে। অর্থাৎ হায়ার অর্ডার HOTS, এই টার্মটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, LOTS আর HOTS। প্রথমে আমি বললাম, তাহলে ক্রিয়েটিং মানে সে HOTS এ রয়েছে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল রয়েছে তার। তারপরে কিছু অপশান দিতে পারে এবং সেই অপশানগুলো থেকে বলতে পারে যে নিচের কোনটা HOTS বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের উদাহরণ। 1 নম্বর দিতে পারে সংজ্ঞা মুখস্থ করা, 2 নম্বর দিতে পারে দুটো সূত্র বলে দেওয়া আছে, কোন সূত্রটা সঠিকভাবে প্রয়োগ করা যাবে সেটা বিশ্লেষণ করা, সেটা বিচার করা। 3 নম্বর দিতে পারে একটা উদাহরণ দেওয়া। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে, যার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল রয়েছে, যে দুটো সূত্রের মধ্যে সঠিক সূত্রটা
বিচার করা সঠিকভাবে যে এই অঙ্কে কোন সূত্রটা কাজ করবে, তাহলে সেটা যে করতে পারবে সেই কিন্তু HOTS এ রয়েছে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে রয়েছে। তাহলে এই হলো গিয়ে টোটাল বেঞ্জামিন ব্লুমের যে ট্যাক্সোনমি, যেটা সিটেটের নিরিখে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। শুধু সিটেটের নিরিখে নয়, আমরা ক্লাসরুমে গিয়ে ছাত্রদের সঠিকভাবে বেছে নিতে পারবো তার চিন্তা শক্তির ধরন অনুযায়ী, যে কোন ছাত্র কোন স্তরে রয়েছে এবং তাকে আলটিমেট স্তরে নিয়ে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে। যে একটু পিছিয়ে আছে তাকে রেমেডিয়াল কোচিং দিয়ে উঠিয়ে আনতে হবে। আর একজন প্রকৃত শিক্ষকের তো সেটাই কাজ, ছাত্রদের হাত ধরে টেনে তোলা। যাই হোক বন্ধুরা, এভাবেই আমরা পথ চলতে চলতে আরও এগিয়ে যাব এবং টেটের প্রস্তুতি আরও সুন্দরভাবে নিতে থাকবো। আপনারাও আপনাদের বাড়িতে এভাবেই প্র্যাকটিস করুন। আমি ঠিক যেভাবে পড়াচ্ছি, যেভাবে গাইড করছি, গাইড করার চেষ্টা করছি। শুধু বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি কেন, আরও টেট সংক্রান্ত যে টপিকগুলো রয়েছে সেগুলোও বিগত দিনে পড়ানো হয়েছে। তার অজস্র ভিডিও এই চ্যানেলের সমস্ত প্লে লিস্টে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আজকের এই টপিকটা আপনাদের কেমন লাগলো? যদি নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শেখেন, বা আগামী দিনে যদি এই টপিকটার মাধ্যমে আপনাদের ক্লাস করার অভিজ্ঞতাটা আরও ভালো হয়, সেই নিজের অভিজ্ঞতার কাহিনীটাও অবশ্যই পরবর্তীতে এসে কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।